রহমানির রহিম। দণ্ডবিধি আইন 1860 সালের 45 নম্বর আইন। এই আইনের আমরা শেষের দিকে একেবারে আমাদের দণ্ডবিধি আইনের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং ইউটিউব এবং আমাদের গ্রুপে দেওয়া আছে। আপনারা যারা নিয়মিত ক্লাস করেন তারা দেখবেন এবং যারা পরে করেন তারাও দেখবেন, এবং যেখান থেকে আপনি না বোঝেন সেই অংশটা আমাকে জানাবেন, ফোন করবেন। ইউটিউব রেকর্ডিংয়ে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আমি আপনাদের সাথে দীর্ঘ সময় আলোচনা করতেও কোনো সমস্যা মনে করি না। এখন আমি প্রথমে সূচি বলি, দণ্ডবিধি যখন শেষের দিকে, তারপরে আলোচনা। দণ্ডবিধির আজকে সূচি বলবো 403, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ সম্পর্কিত। অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ সম্পর্কিত 403 ধারায় অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ 403 ধারা গুরুত্বপূর্ণ ধারা। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ 404 ধারা মৃত্যু ব্যক্তির মৃত্যুকালে তার দখলভুক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণ। মৃত্যু ব্যক্তির মৃত্যুকালে তার দখলভুক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণ। 405 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 405 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 405 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 406 অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। 406 অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। 407 বাহক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 407 বাহক, ঘাটাল বা গুদাম রক্ষক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 408 কিরানি, চাকর, স্ত্রী কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। কিরানি, চাকর প্রভৃতি ব্যক্তি কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 407 হবে বাহক, ধারাটা মিসিং হয়ে যাক। 408 কিরানি, চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 408 কিরানি, চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 409 সরকারি কর্মচারী, ব্যাংকার, বণিক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 409 সরকারি কর্মচারী, ব্যাংকার, বণিক প্রভৃতি কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। চোরাই মাল সম্পর্কিত 410 চোরাই মালের সংজ্ঞা। 410 চোরাই মালের সংজ্ঞা। চোরাই মাল 5 প্রকারের মালকে চোরাই মাল বলে। চোরাই মালের সংজ্ঞা। 411 চোরাই মাল গ্রহণের করার শাস্তি। চোরাই মাল গ্রহণ করার শাস্তি। অসাধুভাবে চোরাই মাল গ্রহণ করার শাস্তি। 412 ডাকাতির মাল অসাধুভাবে গ্রহণ করার শাস্তি। 412 ডাকাতির মাল অসাধুভাবে গ্রহণ করার শাস্তি। 413 অভ্যাসগতভাবে চোরাই মাল ক্রয় বিক্রয় করার শাস্তি। 413 অভ্যাসগতভাবে চোরাই মাল ক্রয় বিক্রয় করার শাস্তি। 414 চোরাই মাল গোপন করার ব্যাপারে সহায়তা করা। 414 চোরাই মাল গোপন করার ব্যাপারে সহায়তা করা। চোরাই মাল গোপন করার ব্যাপারে সহায়তা করা। 415 প্রতারণার সংজ্ঞা। 415 প্রতারণার সংজ্ঞা, প্রতারণার উপাদান, প্রতারণার বৈশিষ্ট্য। 415 প্রতারণার সংজ্ঞা। ওর মধ্যে প্রশ্নগুলো পাবেন। 416 অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা। জীবিত ব্যক্তি হতে পারে, মৃত ব্যক্তি হতে পারে। অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা, কণ্ঠ এখনো ক্লিয়ার না। অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা। অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা। 417 প্রতারণার শাস্তি। 417 প্রতারণার শাস্তি। 419 অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা করার শাস্তি। 419 অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা করার শাস্তি। 420 420 প্রতারণার মাধ্যমে কোনো মাল, দ্রব্য, টাকা যখন গ্রহণ করেন তার শাস্তি। 420 425 অনিষ্ট। 425 অনিষ্টের সংজ্ঞা, অনিষ্টের উপাদান, অনিষ্টের বৈশিষ্ট্য। অনিষ্ট মানে ক্ষতি করা। এই অনিষ্ট করলে নিজের কোনো লাভ হয় না, অপর লোক ব্যক্তির ক্ষতি হয়। অনিষ্ট মানে
425 অনিষ্টের সংজ্ঞা, 426 অনিষ্টের শাস্তি, 426 অনিষ্টের শাস্তি, 426 অনিষ্টের শাস্তি, 430, 431, 431 সরকারি রাস্তা, পুল, খাল, নদী অনিষ্টিত করার শাস্তি, সরকারি নদী, পুল, খাল অনিষ্ট করার শাস্তি, 425, 436 কোনো দালান, বিল্ডিং, তাঁবু, মানুষের বসবাস করার স্থান বা সম্পত্তি সংরক্ষণ করার স্থান, ধর্মীয় উপাসনালয়ে অগ্নিসংযোগ করানো বা বিস্ফোরক দ্রব্যের মাধ্যমে অনিষ্ট ঘটানো। এই বিস্ফোরক দেখে আপনি বিস্ফোরক আইনে যাবেন না। আমি আপনাদের বারবারই বলি, ছোট এই মেজর অ্যাক্টের মধ্যে যদি উত্তর করতে পারেন, মাইনর অ্যাক্টে খুঁজে যাবেন না, মাইনর অ্যাক্ট তার সহকারী দেবেন। বিস্ফোরক মানেই যেখানে বিস্ফোরক আছে। আমার আপনার কাছে বিশাল কিছু চাই না, এই মূল আইন আর সাথে যদি বিশেষ আইন অথবা স্থানীয় আইনের কোনো ধারার সাথে মেলে সেই উত্তর করবেন। এরপরে চলে যাব 441, 441 অপরাধজনক অনধিকার প্রবেশ, অপরাধজনক অনধিকার প্রবেশ, অপরাধজনক অনধিকার প্রবেশ 441, এর শাস্তি হল 447 ধারা, 441 ধারার শাস্তি 447 ধারা। 441 সংজ্ঞা অপরাধজনক অনধিকার প্রবেশ। 442 অনধিকার গৃহে প্রবেশ, 442 অনধিকার গৃহে প্রবেশ, এর শাস্তি হল 448 ধারা। অনধিকার গৃহে প্রবেশের শাস্তি 448, এই সংজ্ঞার শাস্তি। আর এর ব্যাপক শাস্তি ধারাবাহিক ক্রম 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62 ধারায় যথাক্রমে দেওয়া আছে। কিন্তু সহজ আমরা কনস্টেবল থেকে, নায়ক থেকে এএসআই নিরস্ত্র, এসআই থেকে এসআই এবি, এটি কনস্টেবল থেকে এটিএসআই, এএসআই সশস্ত্র থেকে এসআই সশস্ত্র পরীক্ষা অত আমার মনে হয় লাগে না। আমার সাজেশন পর্যন্ত পড়ার পরে যদি না বাদে তাহলে বলবেন যে আমি এর জন্য একটু দায়ভার নিতে পারবো যে না বাদে নাই, কিন্তু আমি যে সাজেশন দিলাম এরপরে আরও কাটিয়ে দিয়েন না, তাহলে কিন্তু মোটেও কাজটা ঠিক হবে না। তারপরে আসতেছে কি অপথে গৃহ প্রবেশ 445, অপথে গৃহ প্রবেশ। অপথে গৃহ প্রবেশ কয় প্রকার? 6 প্রকার। অপথে গৃহ প্রবেশ 6 ভাবে করা যায়। আপনারা উদাহরণ পড়বেন, অপথে গৃহ প্রবেশ ছোট ছোট শব্দে মুখস্থ করে রাখবেন, এই ডের আগে পরে হলে সমস্যা থাকে না। তাহলে অপথে গৃহ প্রবেশ 445, 445 অপথে গৃহ প্রবেশের সংজ্ঞা। কারটা যে নয়েজ আসতেছে, এইটা ভাই আজিজ ভাই মনে শব্দ আসতেছে আপনার থেকে, আপনারটা থেকে শব্দ আসতেছে আজিজ ভাই। ঠিক আছে ভাই, বন্ধ হয়নি আজিজ ভাই। 454 কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার উদ্দেশ্যে সংগোপনে গৃহে প্রবেশ। কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার উদ্দেশ্যে সংগোপনে গৃহে প্রবেশ, এটা আছে দিনের বেলায়। কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার উদ্দেশ্যে সংগোপনে গৃহে প্রবেশ 454 ধারা। 457 ধারা কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার উদ্দেশ্যে রাত্রে সংগোপনে গৃহে প্রবেশ। 457 ধারা কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার উদ্দেশ্যে সংগোপনে গৃহে অনধিকার প্রবেশ। 457 ধারা। 461 ধারা। 461 ধারা আধার ভেঙে উন্মুক্ত করা, সহজ করে পড়বেন। 461 ধারা আধার ভেঙে উন্মুক্ত করা মানে বদ্ধ পাত্র ভেঙে যখন উন্মুক্ত করছেন, এই 461 462 ব্যাখ্যা করব তখন 401 511 ধারা পড়ব। এইখানে আবার ফেরত আসবে ইনশাল্লাহ, মনে করে দেবেন অথবা আমারই মনে পড়ে যাবেন যে এর সাথে 411 এবং চুরির সাথে যে কি পার্থক্য আছে এই একটু আলোচনা করবো আজকের ক্লাস হবে না, কালকের ক্লাসে ওই আলোচনা। 463 জালিয়াতি। জালিয়াতি 5 ভাবে করা যায়, এর উপাদান 5টি, এর বৈশিষ্ট্য 5টি। জালিয়াতির সংজ্ঞা ওই 5টার 3 বা 4 দিয়ে লিখবেন, সেই সংজ্ঞা হয়ে যাবে। প্রমাণ যখন চায় তখন লিখবেন এই জালিয়াতির অপরাধ সংঘটিত হয়েছিল, এই কাজটা তিনি ইচ্ছাকৃতভাবেই করেছিলেন।
463 জালিয়াতির সংজ্ঞা, 463 জালিয়াতির সংজ্ঞা, 464 মিথ্যা দলিল প্রণয়ন, 464 মিথ্যা দলিল প্রণয়ন। গত ক্লাসে আমার শুধু জয় ছিলেন ক্লাসে, এখানে আলোচনা করছিলাম। আর ওই ক্লাসটা যে আপনারা এত বেশি দেখছেন, আসলে আমি একটু কালকের আগের ক্লাসটা আমি খুবই একটু হয়েছিলাম যে হয়তো আমাদের ক্লাসে আর অনেকে অংশগ্রহণ করবে না, কিন্তু যখন ইউটিউব দেখছি তখন আমার মনটা ভরে গেছে। আসলেই আমার দিকে অনেক লোক তাকায় আছে বা স্মরণ করে। আমি আপনাদের এই স্মরণের কারণে আমি নিজে গরজ করে কষ্টের মাঝে ওষুধ খাওয়া এই আপনাদের সামনে আইছি। ঠিক আছে, গলাটা এখনো ক্লিয়ার না। যাক, আমি যে আপনাদের তালি মনে হয় কিছু দিতে পারি বা আপনারা কিছু বোঝেন, আমার ওই ইউটিউবের আমি ভিউ দেখলেই বুঝতে পারি যে আসলে 36 জন যে দেখছে আমি এটা আন্দাজি করতে পারিনি, কারণ একজন ছিল আর নিয়মিত যে 10-12 জন ক্লাস করেন এবং এই বাকি যারা 18-19 জন 21 জন নিয়মিত দেখে, মোট আমরা 30 জন আমরা অনলাইন ক্লাসে সক্রিয়। আর নিষ্ক্রিয় যারা আছেন তাদের ফয়সালা পরীক্ষার মাঠে হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনারা আছেন, ধৈর্যের সাথে থাকবেন, পরীক্ষা ভালো করে পড়বেন, ইনশাল্লাহ বিজয়ের সময় আমরা দেখা যাবে এবং আপনাদের ভালো রেজাল্ট হোক এই দোয়াই করি। এরপরে 465 জালিয়াতির শাস্তি, 465 জালিয়াতির শাস্তি, 466 আদালতের নথিপত্র, সরকারি রেজিস্টার। সরকারি রেজিস্টার বলতে গোরস্থান, শ্মশানঘাট বা যেখানে খ্রিস্টানদের সমাধিস্থল, ওখানে কিন্তু এক ধরনের রেজিস্টার থাকে, ওগুলো সরকারি। জন্ম নিবন্ধন সরকারি। পিআরবি পড়ার সময় জন্ম নিবন্ধন রেজিস্টার কোথায় থাকে মনে রাখবেন, থানায় থাকে। এই কথা কিন্তু এগুলো পিআরবি পড়ার সময় বলবো। 467 মূল্যবান জামানত, হুইল ইত্যাদি জালিয়াতি করা। মূল্যবান জামানত, হুইল ইত্যাদি জালিয়াতি করা। মূল্যবান জামানতের সংজ্ঞা 33 আর হুইলের সংজ্ঞা 31 পড়ছিলাম। ওই সংজ্ঞাতে কোনো প্রশ্ন আসবে না, আগে আসতো। আর এখন যদি সংজ্ঞাটা আসে, আসবে জালিয়াতি, আসবে অনিষ্ট, আসবে প্রতারণা, আসবে চুরাই মাল, আসবে ডাকাতি, আসবে দস্যুতা, এই জাতীয় থেকে সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য, প্রমাণের পদ্ধতি, কিভাবে ডাকাতি সংগঠিত হয়, কিভাবে হবে না, এই জাতীয় প্রশ্ন আসবে। তাই সে উত্তর আপনারা সবাই পারবেন, কারণ আমি সেইভাবে আলোচনা করছিলাম, যেভাবে আসুক প্রশ্ন ধরার বা ওই ব্যাখ্যামূলক আপনাদের সাথে আলোচনা করছিলাম। এরপর আসতেছে 470 জাল দলিল, 470 জাল দলিল, 470 জাল দলিল। এরপরে চলে যাব কোথায়, আজকের এখন আলোচনা করব বিবাহ অধ্যায় 20 দণ্ডবিধি আইন 1860 সালের 20 নম্বর অধ্যায়। 20 নম্বর অধ্যায় বিবাহ সংক্রান্ত অপরাধ সম্পর্কিত। এখান থেকে গতবার প্রশ্ন আসছিল, সেম কথাটাই আছে কোথায়, নারী ও শিশুতে আছে, নারী ও শিশু নির্যাতন দমনেও আছে। আপনি যেখানে পারেন, যেমন বোঝেন, দুটাতে উত্তর করতে পারেন, এটার থেকেও করতে পারেন, আপনি বুঝবেন এবং স্যারদের বুঝাই দিয়ে আসতে পারলেই সম্পূর্ণ হবে। এখন আসেন আলোচনা করি বিবাহ সংক্রান্ত অপরাধ সম্পর্কিত। এখানে আলোচনার সময় আমি 375 ধর্ষণে যাব এবং বয়স যে সংশোধন আছে, জয় আপনি একটু আমার হেল্প করবেন। সেটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের, নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 খ, 9 খ সম্ভবত 9 খ যে ধর্ষণ সংক্রান্ত বিষয়, বিবাহের চুক্তিতে আবদ্ধ হওয়ার পরে মিলন করে, ওই যে শাস্তিটা অনেক ক খ আছে মনে হয়, হ্যাঁ আমার কাছে নাই, পড়ছিলাম 1 বছর আগে, ভুলে গেছি। আর আল্লাহ দিলে পারে এই যে আমাদের এখন এই পরবর্তী দণ্ডবিধির পরে নারী ও শিশু পর্ব, নারী ও শিশু আইন পর্ব, শিশু আইন পর্ব, তারপরে সাইবার পর্ব, এরপরে জুয়া আইন, আর হচ্ছে এটা 3PCL, এই 5টা আইন শেষ করে হলাবো। 3PCL আর জুয়া আইনের দাঁড়ালো মোট 4-5টা। এখন আসেন 493 আমি পড়ব, আপনারা শুনবেন, এরপরে আমি ব্যাখ্যা করব। প্রতারণামূলকভাবে আইনানুগ বিবাহের বিশ্বাসে প্ররোচিত করিয়া কোনো ব্যক্তি কর্তৃক স্বামী স্ত্রী হিসাবে সবাস করা।
প্রতারণামূলকভাবে আমরা 415 পড়ছিলাম প্রতারণামূলক। এই প্রতারণা করার সময় এই কোনো বস্তু দ্রব্য অথবা লিখনের মাধ্যমে হয়, কিন্তু মনে রাখবেন জালিয়াতি মাঝে মাঝে এগুলো আলোচনা করলে আপনাদের লাভ আমি মনে করি। জালিয়াতিটা কীরকম? যখন এই জালিয়াতি হবে এটা ডকুমেন্টারি জালিয়াতি, কিন্তু কখনোই কোনো বস্তু দ্রব্যের মাধ্যমে হয় না, লিখিত পরিচয় হতে হয়, দলিলের মাধ্যমে হতে হয়। দলিল সম্পর্কে আপনাদের সাথে আমি ব্যাপক আলোচনা করেছিলাম। এই দণ্ডবিধি আইনের দণ্ডবিধির কত দলিল আলোচনা করলাম, যাক মনে নেই, রিভিশন নেই। তারপরে এখন আমি বলছি প্রতারণামূলকভাবে আইনানুগ বিবাহে বিশ্বাসে পরিণত করিয়া কোনো ব্যক্তি কর্তৃক স্বামী স্ত্রী সবাস করা। এখন আসেন আলোচনা কি, এইখানে কিন্তু এই প্রতারণামূলক আইনের বিবাহে প্ররোচিত করিয়া কোনো ব্যক্তি স্বামী স্ত্রী হিসাবে সবাস করা। আমরা সাধারণত জানি যদি কোনো নারী পুরুষ মিলন করে স্বামী স্ত্রী ধর্ষণের ক্ষেত্রে মানে যে আমাদের যে ধর্ষণ 375-এ ধর্ষণের 5টা উপাদান, এই 5টার মধ্যে পড়ে গেলেই সেটা ধর্ষণ হয়। কিন্তু এখানে বলছে কি প্রতারণামূলকভাবে আইনানুগ বিবাহে বিশ্বাস করিয়া পরিচিত করা কোনো ব্যক্তি স্বামী স্ত্রী হিসাবে সবাস করা। এইখানে এই নারীটা বিবাহিত হতে হয়, এই নারীটা বিবাহিত নারী হতে হয়, ভুল করলাম মনে হয়, বিবাহিত লাগে না। প্রতারণামূলক আইনানুগ বিশ্বাসে ভুল বলছি, 493 বলছি। এইখানে যে পুরুষ, এই পুরুষটা ওই নারীর সাথে প্রতারণামূলকভাবে অসাধু উপায়ে কি করে আইনানুগভাবে বিবাহ হয়েছে, আইনানুগভাবে আমার আর ওই মহিলার বিবাহ হয়েছে, আমি একজন পুরুষ, আমি প্রতারণার ছলে বলে কোনো নারীকে বোঝালাম তোমার আমার বিয়ে আইনানুগভাবে সম্পূর্ণ হয়েছে। 1 নম্বর শর্ত দিলাম, আইনানুগভাবে সম্পূর্ণ হয়েছে। নারীর বিশ্বাস জন্মাইছে, নারী বিশ্বাস স্থাপন করছে, নারীর ভিতর বিশ্বাস তৈরি হয়েছে যে আসলে এই রিজাউলের সাথে আমার বিয়ে সম্পূর্ণ হয়েছে। প্রথমে আমি বলছি আমাদের এই কাজটা আইনানুগভাবে হয়েছে, এবং 2 নম্বর হচ্ছে ওই নারীর মধ্যে বিশ্বাস জন্মাইছে, ওই নারীর মধ্যে সক্ষম একটা ধারণা আসছে যে আসলে রিজাউল আমার স্বামী যোগ্যতা অর্জন করছে। এবং আইনানুগভাবে আমরা বিবাহিত, আমরা যে আইনানুগভাবে বিবাহিত আমি ওই নারীকে বুঝাইছি, আমার যে উদাহরণ দেই, ওই নারীকে আমি বুঝাইছি আমরা 2 জন বিবাহিত, খেয়াল করবেন। এই বিবাহিত যখন হয়ে গেছি আইনানুগভাবে শেষ আছে, নারীও সম্মতি দিয়েছে, নারী বিশ্বাস করছে, এখন আমরা স্বামী স্ত্রী ভাবে যে মিলন করছি, এই যে মিলন করছি এই প্রতারণামূলকভাবে এইটা হচ্ছে প্রতারণামূলকভাবে করছি। এটা কিভাবে করছি? প্রতারণামূলকভাবে করছি, যা দণ্ডবিধি আইন 375-এর 4th কলামে লেখা আছে। এই যে আমি প্রতারণামূলকভাবে করলাম, আমি প্রতারণামূলকভাবে করলাম, নারীর সাথে সবাস করলাম, মিলামেশা করলাম, কিন্তু এই যে আমার অপরাধ হলো। অপরাধ কখন? ধর্ষণ হলো, আর কখন প্রতারণামূলকভাবে বিবাহ বিশ্বাসে পরিচিত করিয়া কোনো নারী স্বামী স্ত্রী হিসাবে সবাস করলাম। এই যে 375 কখন হবে, 493 কখন হবে, এবং জয় ওই ধারাটা কও না, 9 নারী ও শিশু নির্যাতন দমন আইন 9-এর কত বলো, 9-এর খর কত? জয় ভিডিও মোটে অনাসো ভাই, একটু হেল্প করো, আমার কাছে তো নতুন বই নাই, শোনা আমি খুঁজেও দেইনি। তাহলে যাক, 9-এর কত সংশোধনী আছে না তোমার কাছে? আসতেছে না কথা, কাটিয়ে দাও, এটা কাটিয়ে দাও, লেহে নেই। 9-এর খ, তাই তো? বিয়ের প্রলোভন ভাই ধন্যবাদ। কতে আছে আরেকটা, আর খতে বুঝতে হয় আত্মহত্যার প্ররোচনা। এখন এই 375 কখন ধর্ষণ হবে আর কখন 493 নিয়ে আসবেন, এটা বোঝার আছে না? জি স্যার। এইটা বুঝে শুনে উত্তর দিতে হবে, কারণ ধর্ষণে মৃত্যুদণ্ড হয়, আর এটা কি 493 মৃত্যুদণ্ড হয়? মৃত্যুদণ্ড হয় না। খালি পার্থক্য ধর্ষণ আর ব্যভিচার করলে হয়। ওই যে ব্যভিচার আর ধর্ষণ, চুরি আর ডাকাতি, চুরি আর এই ব্যভিচারের ভিতরে পার্থক্য হতে পারে না? তাহলে বোঝা সহজ হয়। যাক, কালকের ক্লাসের ভিডিও দেখা দেখে নিজের মনের ভিতরে ভালো লাগছে,
তাই চা মা খাইছি, ওষুধ পানি খাচ্ছি, এই সুস্থ হয়ে গেলে পরে ঝামেলা চলে দেবেন। তাহলে এই যে প্রতারণামূলক প্রতারণা সম্পর্কে যাদের সম্মুখ ধারণা আছে, আপনারা আবারও প্রতারণা ক্লাসটা দেখবেন 415 প্রতারণা কিভাবে হয়, কোনো বস্তুর মাধ্যমে, দ্রব্যের মাধ্যমে, কোনো লেনদেনের মাধ্যমে সম্মতি। কিন্তু যে ব্যক্তি প্রতারণা করবে আর যে প্রতারিত হবে, প্রতারিত ব্যক্তি কিন্তু জানে না যে সে ক্ষতিগ্রস্ত হবে বা আর যে প্রতারণা করবে সে জেনে শুনে বুঝে এই কাজটা করে। এবং এই কাজটা দালিলিকভাবে হতে পারে এবং দালিলিক ছাড়াও হতে পারে, মানে লেখালেখি চুক্তির মাধ্যমে হতে পারে। প্রতারক তো বিভিন্ন মুভমেন্ট নেবে। আর এই প্রতারণার জালিয়াতের মধ্যে একটাই পার্থক্য, প্রধান পার্থক্য, 415 আর 463। 463 মনে করবেন সর্বদাই লিখিত ডকুমেন্টারি, দালিলিক, ওখানে অন্য কোনো সুযোগ নাই। আর প্রতারণা হচ্ছে ওরা লিখিত হতে পারে, অলিখিত হতে পারে, কোনো বস্তু দ্রব্য টাকার মাধ্যমেও হতে এইগুলো যদি যার ধারণা থাকবে, ওই দণ্ডবিধি আইন, ফৌজদারিগুলো পড়বেন, ওই সংজ্ঞাগুলো বোঝার আছে, না বুঝলে ভিতরে বোঝা যায় না। কিন্তু দণ্ডবিধির ওই 52 আগে যে সংজ্ঞাগুলো, সামান্য 3-4টি সংজ্ঞা পড়বেন, আর বাকিগুলো তো গুরুত্ব সহকারে নেবেন না। আর ভিতরে যে সংজ্ঞাগুলো পড়লাম একটাও বাদ দেবেন না। এর উপাদান, বৈশিষ্ট্য, প্রয়োজন, প্রমাণ সবগুলো আপনারা পড়বেন অথবা ক্লাস শুনবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি বোঝাতে আপনাদের চাচ্ছিলাম। তাহলে এই প্রতারণা করছে, নারীকে বলছে, আমি রিজলভ করিম যে নারীর সাথে প্রতারণা করছি, বলছি যে আমাদের বিয়ে আইনানুগভাবে হয়েছে, তোমার ভয় নাই, তুমি টেনশন নিও না। নারী আমার কথার উপর বিশ্বাস স্থাপন করে ফেলছিল, করছিল। এবং আমরা দুইজন স্বামী স্ত্রী হিসাবে মিলনে আবদ্ধ হয়েছিলাম। স্বামী স্ত্রীর মিলনে আসলে আমাদের বিবাহ হয়েছিল না, আসলে আমরা বিবাহ করি নাই। তখন এই 493 আছে। তাহলে 493 কি আছে? 493 প্রতারণা করে আইনানুগভাবে এই কাজটা করছি। আর 75 কি বলছিল? 375 কেন ধর্ষণ? আমি একটা লাইন লিখছি, পড়ে শোনেন। নারীটি জানে তাদের বিয়ে হয়নি, হ্যাঁ, নারীটি জানে বিয়ে হয়নি কিন্তু ভবিষ্যতে বিয়ে করবে। 375 বলতেছে, 375 যে 4 নাম্বার কলাম, ওইখানে পুরুষটি, ওই ব্যাখ্যা করি, পুরুষটি জানে যে নারীটি তার স্ত্রী না, নারীটি জানে ওই পুরুষ তার স্বামী, এই কারণে তারা মিলন করছে, সেই ক্ষেত্রে ধর্ষণ হয়ে গেছে। কিন্তু এইখানে এসে কি বলছে? নারীটি জানে তাদের বিয়ে হয়নি, ওই যে যখন মিলন করতেছিল তখন নারীটি জানে তাদের বিয়ে হয়নি কিন্তু ভবিষ্যতে বিয়ে করবে, এই সরল বিশ্বাসে চাপে পড়ে সম্মতি দিছিল। এই সরল বিশ্বাসের চাপে পড়ে সম্মতি দিলে তিনি ধর্ষণের শিকার হয়ে গেলেন। তাই নারীটি জানে তাদের বিয়ে হয়নি কিন্তু ভবিষ্যতে বিয়ে হবে, এই সরল বিশ্বাসে চাপে সম্মতি তিনি সম্মতি দিয়েছেন। মনে রাখবেন 90 ধারার সম্মতি যখন সম্মতি নয়, যেসব সম্মতি নয়, এরকম ধারার পর ধারা আসে, যদি আপনি জানা থাকে পড়বেন, মাথায় আমি মাঝে মাঝে বললে ক্লিয়ার হবে আপনার। তাহলে এই যে 375 যে সম্মতি সহকারে নারী সম্মতি দিল এবং জানলো যে তারা ভবিষ্যতে বিয়ে শাদী করবে, সেই ক্ষেত্রে আপনি আমার সাথে মিলন করেন, চলেন যাই, এই ক্ষেত্রে নারী ধর্ষণের শিকার হলো, পুরুষ ধর্ষণের অপরাধী। কিন্তু এই যে 493 কি বলছে? নারীটি মনে করে তিনি অলরেডি বিবাহিত, নারীটি মনে করে তিনি অলরেডি বিবাহিত, তাই সামাজিক স্বীকৃতি বজায় রাখতে, তাই সমাজের নীতি স্বামী স্ত্রী একসাথে থাকা লাগবে, স্বামী স্ত্রীর দাম্পত্য হবে, সংসার ধর্ম হবে, এইভাবে স্বীকৃতি বজায় রেখে তারা সবার সাথে মিলন করে বা সংসার জীবনে আবদ্ধ হয়। তাহলে কি বললাম? নারীটি মনে করছিল অলরেডি তাদের বিয়ে হয়েছে, আর 375 নারী মনে করছিল না তাদের বিয়ে হয়েছে। নারী জানে ওই রিজাউল আমাকে বিয়ে করবে, এই তাই সম্মতি দিলাম যাতে ভবিষ্যৎ সংসার করতে পারি, প্রেম ভালোবাসা করলাম 1 বছর 5 বছর, রিজাউলের বিয়ে করো, যাক রিজাউল চাইছে, দুইজন মিলন করে ফেলাই। 375 দ্বারা আপনি ধর্ষণের শিকার হলেন। আর নারীটি যদি মনে করে না এই রিজাউল আমাকে বিয়ে করছে, আইনানুগভাবেই করছে, আমারও সরল মনে বিশ্বাস স্থাপন করলাম, রিজাউলের সাথে আমি বিয়ে বন্ধনে আবদ্ধ আছি, চলো আমরা সংসার করি, কিন্তু আমি লোকটা নিতান্তই খারাপ,
আমি প্রতারণার ছলে আমি ওকে মিথ্যা আশ্বাস দিয়ে ওর কাছ থেকে সংসার দাম্পত্য বা মিলন করছি, তাহলে আমার শাস্তি 493 ধারা, 493 ধারা। তাহলে দেখেন কথার ভিতর 19-20, কখন ধর্ষণ আর কখন ব্যভিচার। মূল কথাটা কি জানেন? আমি ওই নারীকে আমি রিজাউল করিম নামক নারীকে বিয়ে করব। আমাদের বিয়ে হবে সামনের মাসের, আমাদের সামনে বর্ষপতিতে বিয়ে করব, বা বিজয় দিবসে করবো, বা একটা দিবস দিলাম, ঈদের পরে, কুরবানি পরে, পূজার পরে বিয়ে করব। তাহলে চলো আমাদের তো প্রেম 4-5 বছরের মিলন করি। তা নারী জানে রিজাউলের সাথে অগাধ বিশ্বাস আর এই ভালোবাসা কখনো কমতে হবে না, ঠিক আছে চলো যাই। এই যে মিলন করে ফেলালেও তখন এটা ধর্ষণ হয়ে গেল। আর নারীটি যদি মনে করতো রিজাল্ট তো আর বিয়েই করেছে আইনানুগভাবে, এবং এই সরলতা আমাদের সমাজের স্বীকৃতি স্বরূপ আমাদের এই দুইজনকে একসাথে সংসার করতে হবে, বাজার ঘাট খাওয়া দাওয়া, তাহলে আমাদের সাথে সহবাসের কোনো সমস্যা হবে না। এই ক্ষেত্রে যদি সহবাস করে তাহলে 493 ধারায় এর অপরাধ হবে। অপরাধ হবে কার? রিজাল। কারণ প্রতারণা রিজাল করে এই নারী সংক্রান্ত বিষয়ে নারীর কোনো অপরাধ হয় না, অপরাধ হয় পুরুষের। তাহলে এই ধারাতেই প্রশ্ন আসে, এবং এখানে যে কটা পর্ব এটাই গুরুত্বপূর্ণ ধারা ছিল, গতবার এখান দিয়ে ছিল। এখন আসেন গতবারের প্রশ্ন সম্পর্কে ধারণা কার কতটুকু জানা নাই। এই নারী ও শিশু নির্যাতনের 9 খ সংশোধনে আছে 9 খ, এই পড়ার পরে আলোচনা করব। 9 খ যেদিন আলোচনা করব 375, 493 দ্বারা আবার ফিরে আসবো ইনশাল্লাহ। সেদিন আরো ভালো বুঝবেন। ফট করে অনেক নিয়ে গেলে অনেকে বলবে যে একটা পড়ানি নাই, সেটা ঢুকে চলে গেলেন, দরকার নেই। কারণ আমাদের ক্লাস প্রতিনিয়তই নেব, যদি আমার ডিউটি না থাকে। আর আমাদের নাইটের পরীক্ষা কি তীব্রতা এতটাই, 8টা to 8টা, কোনো সময় ঘুমানোর সুযোগ নাই, থানায় যাওয়ার সুযোগ নেই। অতএব নাইট করলে পরে ক্লাস নিতে পারিনি, আজকে নাইট আছে। 494 স্বামী এবং স্ত্রীর জীবন দশায় পুনরায় বিবাহ। স্বামী এবং স্ত্রীর জীবন দশায় পুনরায় বিবাহ। এইটা আছে কেমন? স্বামী স্ত্রী জীবিত আছে, আপনি আবার আরেকখান বিয়ে করলেন, এর তালাক দিলেন না, সরাসরি কোনো কিছুই করলেন না, বিয়ে করে ফেলালেন। এই বিয়ে করলে 494 দ্বারায় আপনি অপরাধ হবেন। আবার কখন অপরাধ হবে না? স্বামী এবং স্ত্রীর জীবন দশায়। খেয়াল করেন, এই ধারাতেই বলছে স্বামী স্ত্রীর জীবন দশা। আমি রিডিং পড়ি, শোনেন, তারপর ব্যাখ্যা করব। স্বামী স্ত্রী পূর্ববর্তী স্বামী এবং স্ত্রীর জীবন দশায় বিবাহ চুক্তি করে, মানে আমি আমার ক নামক স্ত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, সেই ব্যক্তির প্রতি এই ধারণা জন্মায়। বাংলা করে বই হবে না, মানে আমি আমার স্ত্রীকে, ক নামক স্ত্রীকে বিয়ে করছি, বিয়ে করার পরে আমার আর আমার স্ত্রীর মধ্যে এমনভাবে একটা অবস্থান হয়েছে, দীর্ঘ 7 বছর। দীর্ঘ কত বছর? 7 বছর। স্ত্রী আমার খোঁজ রাখে না, আমি স্ত্রীর খোঁজ রাখি না। আমাদের সাথে কোনো যোগাযোগ বা সামাজিক রীতিনীতির কোনো অবস্থান নাই। এই ক্ষেত্রে আমি স্ত্রীর অনুমতি নেব না, ক নামক স্ত্রী আমার অনুমতির দরকার হবে না। সেই ক্ষেত্রে যদি আপনারা বিবাহ করেন, বিবাহের কোনো আইনে কোনো ব্যত্যয় ঘটবে না। 494 কি বলছে? স্বামী স্ত্রীর জীবন দশায় পুনরায় বিবাহ করণ, মানে আপনার স্বামী আছে, আপনি বিয়ে করছেন, আপনার স্ত্রী আছে, আপনি আরেকটা বিয়ে করছেন, 494 দ্বারা শাস্তি। কখন অপরাধ হবে না? স্বামী স্ত্রী হিসেবে আপনারা বিয়ে করছেন, কিন্তু আপনাদের অবস্থান একখানে নাই। এই একখানে একদিন না, 2 দিন না, এক নাগারে 7টা বছর আপনাদের কোনো যোগাযোগ নাই, দেখা সাক্ষাৎ নাই, সংসার, স্বামী স্ত্রীর দাম্পত্য মিলন, সংসার করার যে ধরন গঠন, তার মধ্যে কোনো কিছু ছিল না। এই ক্ষেত্রে এবং যোগাযোগ আর অদূর ভবিষ্যতে হবে কি হবে না, এরকম কোনো কিছু। সেই ক্ষেত্রে যদি অতিক্রম এমসিকিউ, স্বামী স্ত্রীর কত বছর দূরত্ব থাকলে পারে পুনরায় বিবাহ করলেও কোনো অপরাধ হবে না। 7 বছর পুনরায় বিবাহ করবেন। 7 বছর যদি আপনারা অনুপস্থিত থাকে, স্বামী স্ত্রী যদি দুইজনের মধ্যে অনুপস্থিতি লক্ষ্য করা যায় 7 বছর ক্ষেত্রে জীবন বেঁচে থাকে, স্ত্রী স্বামীকে বিয়ে করবে, এতে কোনো 495 যে ব্যক্তি পূর্ব বিবাহ চুক্তি হয় তার পূর্ব অপরাধ
অনুষ্ঠান করা, মানে আপনি একটা আপনি আপনি লোক নারীকে বিয়ে করতে যান, আপনি যে নারীকে বিয়ে করবেন এই নারীকে করা আপনার যে পূর্বে ছিল, আপনার যে পূর্বে ছিল বা আমার যে পূর্বে বিবাহ না। আজিজ উস্তাদ আপনাকে আমার শুনতে পাচ্ছেন? আজিজ ভাই আউট খুলবেন, কেউ শুনবেন? আমার এখানে ছবি রেকর্ডিং বাজি যাচ্ছে, আমি তাদের মনে করতেছি আমার রেকর্ডিং আছে না। তারপরে আপনি যখন আপনি আমাদের নেটের সময় হ্যাঁ এরকমই হবে। তাহলে রেকর্ডিং এর সময় ক্লাসটা আর মানে এই আমরা বলছি মুদারি আর তাহলে আপনি কোন নারীকে বিয়ে করে যায়, পুরুষ যদি নারীকে বিয়ে করে যায় এবং পুরুষের যে বিবাহ ছিল এই কথা গোপন, তার শাস্তি 595, তার শাস্তি 595। আমাদের মুসলিম বিবাহ আইনি লেখা আছে, আদি সাহেব উল্লেখ করে এই নারী নাকি নারী পুরুষ বিবেক ছিল কিনা, যদি না থাকে সেখানে ছিল। আর বিবাহ লোকে সাক্ষ্য যেদিন পড়বো সেদিন বিবাহ চূড়ান্ত প্রমাণ কনক্লুসিভ প্রুফ। নেটে ডিস্টার্ব দিচ্ছে খুব, একলো অসুস্থ সবাই। আমাদের ক্লাসে মনে হয় 1 2 3 8 6 জন আছে, তার মানে 4 জনই অসুস্থ। ঠিক আছে, আমিও অসুস্থ। গরমের জন্য সবাই সাবধানে থাকেন, আল্লাহর ডাকেন, গরম হয়তো আর বেশি দিন থাকবে না। আর এই পড়া এই দীর্ঘ প্রক্রিয়া, এটা দীর্ঘ প্রসেস, 1 বছরের পরে পড়া। আর আল্লাহ যদি আমি আপনাদের আমিও এরকম 2 3 বছর পরে এই নিয়মিত পড়ি, এরকম ক্লাসেই দেখি যাদের সমস্যা তারা গরম ঠান্ডা শীত, তারপরে রোজা পূজা, তারপরে আছে ডিউটি বেশি, নির্বাচন, তারপরে আছে বাজার ডিউটি লাগাইছে, নাইট বেশি, বিভিন্ন অজুহাত। আর যে নিয়মিত যে পড়ে এর কাছে কোনো কিছু ব্যাপারই না। এই যে আমি আপনাদের সামনে এসে বসি, ওই আমাদের সাথে জয় বসে, এখন যাই দায়ী আছেন, এরাও দীর্ঘদিন ক্লাস করতেছেন, এদের কাছে কোনো ব্যাপার না। আর যারা ইউটিউব দেখেন ওনাদের জন্য ধন্যবাদ, কারণ ওনাদের কাজের ফাঁকে পরে দেখে নেয়। অনেকেই বেশিরভাগ লোকই আমাদের অফিস টাইম, যার কারণে এখন ক্লাস সরাসরি শুনতে পারেন, আমি জানি। পরে ফোন করে বলে যে রেকর্ডিং দাও বা রেকর্ডিং পাঠান, ক্লাস শুনতে পারিনি। তখন বুঝতে পারি যে এই লোকগুলো দেখে এবং ভিউ দেখে বোঝা যায় তারা ক্লাস দেখতেছে। এখন 496 আইনসঙ্গত বিবাহ সম্পাদন ব্যতি রেখে প্রতারণামূলক বিবাহ অনুষ্ঠান, এগুলোতে কখনো আসবে না, বাদ, সময় নষ্ট। 497 ব্যয় বিচার, 497 ব্যয় বিচার, এই 497 খুব করে পড়বেন। ব্যয় বিচার, ব্যয় বিচার, এই ব্যয় বিচার, ব্যয় বিচার ব্যয় বিচার কার সাথে হয়? ব্যয় বিচার আর বিবাহিত নারীর সাথে। এই ব্যয় বিচার কেটা করে? এই ব্যয় বিচার ভালো করে এই ব্যভিচার কিন্তু এই নারীটা বিবাহিত হতে হবে, কোনো অবিবাহিত নারীর সাথে হয় না। এই নারীর স্বামী থাকা লাগবে, ওই স্বামীর মানে সম্মতি ব্যতীত করতে হবে। এই নারীর সম্মতি ব্যতীত মানে পরকীয়া, এলো পরকীয়া ধারা। এই পরকীয়া, তাহলে স্বামী কিন্তু সম্মতি দেয় নাকি? স্বামীর সম্মতি ব্যতীত হতে হবে, ওই স্বামীটা ওই নারীটা বিবাহিত হতে হবে। এবং এই এরা যে অন্যায় করবে, এই যে ব্যয় বিচার কার্যক্রম করবে, জনসংগম করবে, এই অপরাধের জন্য এই নারীকে সহায়তাকারী হিসাবে শাস্তি দেওয়া যাবে না, বা উদ্যোক্তাকারী হিসাবে শাস্তি দেওয়া যাবে না। করে না, তাহলে নারী দেন কত দিক ছাড়। নারী অপরাধ করছে, নারী পুরুষ মিলেই, নারীর কোনো অপরাধ নেই। নাম্বার 1 খেয়াল করবেন, ব্যয় বিচারে নারীর কোনো অপরাধ নাই। নারী বিবাহিত হতে হবে, এমসিকিউ। নারী কি হতে হবে? বিবাহিত হতে হবে। নারী কি হতে হবে? অন্যের স্ত্রী হতে হবে। নারী কি হতে হবে? অন্যের স্ত্রী হতে হবে। নারী কি হবে? নারীর স্বামীর সম্মতি ব্যতীত আসতে হবে। নারীর স্বামী তার সম্মতি ব্যতীত রেখে তিনি এই ব্যয় বিচারে লিপ্ত হবেন। এবং এই নারীর নামে কখনো মামলা করা যাবে না,
এবং সহযোগী হিসাবে তাকে মামলা করা যাবে, তার নামে মামলা করা যাবে না। এবং তিনি হুমকি ধুমকি বা উদ্যোক্তা হয়ে আসছিলেন এরকম কোনো বিষয় প্রমাণ করার জন্য আইনি বিধিনিষেধ আছে, তা করা যাবে না। তাহলে ব্যভিচার হলে কিরকম? ব্যভিচার হলে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বিবাহিত স্ত্রীর সাথে উক্ত ব্যক্তির সম্মতি ব্যতি রেখে তার স্ত্রীর সাথে যদি যৌনসঙ্গম করে তিনি ব্যভিচার করেছেন বলেই গণ্য হবে। এই ব্যভিচারের মামলা কিরা করবে? 497, আমরা কি 197 কিরা বলতে পারেন? ফৌজদারি কার্যবিধি 1898 এর কত ধারায় পড়ছে বলেন? আর জুডিশিয়াল বিচার 190 হ্যাঁ, ব্যভিচারকে বুঝে নিয়ে যাওয়ার দায় মামলা কিভাবে মামলা করা হবে, কিভাবে মামলা পরিচালিত হয় সেই সংক্রান্ত। চাইলেই যে কেউ মামলা করতে পারে না, ওই মহিলা মামলা করতে পারে না, মহিলার স্বামী করবে। মহিলার স্বামী যদি সামরিক বাহিনীর সদস্য হয়, তিনি যদি আসতে না পারে, তিনি যদি সরকার বা ছুটি না পায়, তাহলে প্রতিনিধি মামলা করবে। এছাড়াও ওই নারীর স্ত্রী পাগল হয় তাহলে তার প্রতিনিধি করবে। এছাড়াও ওই স্বামীর বয়স যদি 18 নিচে হয় তাহলে তার মামলা করবে তার পিতামাতা বা তার অভিভাবক কেন্দ্রিক। এমসিকিউ একটাই 15-20 এমসিকিউ হয়, আর এমসিকিউ যদি প্রতি 1.5 থেকে 6-7টা করে পড়া যায় তাহলে এমসিকিউ তো ফেল করার কোনো সুযোগ নাই। আর আমাদের যারা আছেন এমসিকিউ ফেল করবেন ইনশাল্লাহ। এই নিয়মিত ক্লাস শুনতেছেন, সুযোগ নেই রিটেন আবার চালু করবো পরমটা রিটেনেরই। সুস্থ হলে শুনলে পারি আর আমি রেগুলার ডিউটি করি। তো তাহলে ব্যভিচার কাকে বলে আপনারা জানলেন। ব্যভিচার হচ্ছে লেগে বিবাহিত হতে হবে, অন্যের স্বামী হতে হবে এবং স্বামীর অনুপস্থিতি এই কাজ করতে হবে, এবং এই নারীর নামে কোনো অভিযোগ করা যাবে না, নারীর নামে কোনো সহযোগী হিসাবে মামলা করা যাবে না, এবং নারী উদ্যোক্তা গ্রহণ করছিল এরকম কোনো কিছু বলা যাবে না। আজকের ক্লাস যদি বড় হয়ে গেছে এই পর্যন্ত, কালকে আবার 21 পর্ব।